উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে নাকি হবে না সেটা আপনি ওই জাতীয় নির্বাচনের আগে করবেন নাকি ভোটের দিন করবেন? আগে তো সিদ্ধান্তগুলো নিয়ে তারপর ভোট। তো এই জাতীয় অযৌক্তিক কথা যারা বলছে যে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে হবে, এটার সাথে আমি কোনোভাবেই একমত না। তারা আরও একটা যুক্তি দেয় প্রচুর অর্থের নাকি প্রয়োজন হবে। তো তাহলে তো তাদের দাবি জানানো উচিত ছিল জাতীয় নির্বাচন গণভোটের সাথে একই টাকায় আমরা স্থানীয় নির্বাচনটাও করে ফেলি, সেটা তো তারা বলে না। তারা এখন অর্থের দোহাই দেয়, অথচ আমরা চারপাশে দুঃখের সাথে বলতে বাধ্য হই যেই পরিমাণ চাঁদাবাজি দেখতে পাচ্ছি, সেই চাঁদাবাজির 1% দিলে আমার ধারণা গণভোটের যে খরচ সেটা উঠে যাবে। চলো চলো ঢাকা চলো জামাতের তাহের সাহেব ঘোষণা করেছেন মূলত 11 তারিখে একটি জনসভা আয়োজন করা হচ্ছে, যেটা আসলে মূলত চলো চলো ঢাকা চলো নয়। উনি ভালোবেসে দেশের জনগণকে আহ্বান জানিয়েছে যে আপনারা ঢাকায় আসুন জনসভায়। এটা আসলে ওইভাবে দেখলে চলো চলো ঢাকা চলো কর্মসূচি নয়। 11 তারিখে দুপুর 2টার সময় ঢাকা রাজধানীতে যে আন্দোলনরত 8টি দল রয়েছে তাদের একটি জনসভা আছে। সেই 8টি দলের মধ্যে আমরাও আছি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। আমরা ওই দিন একটা জনসভা আয়োজন করতে যাচ্ছি। দাবিগুলো খুব স্পষ্ট, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সাথে সাথে সেই আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। এরকম এই দুটো সহ 5টি দাবি নিয়ে আমরা ওই দিন জনসভাটা আয়োজন করব। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল, আসুন আমরা আলোচনার টেবিলে বসি। অন্তর্বর্তী সরকার পরবর্তীতে 7 দিনের একটা টাইম দিয়েছিল যে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেন গণভোট কোন সময় করবেন, সংকট যাতে কেটে যায়। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি বিএনপি জামাতের এই আহ্বানটা অথবা আমাদের এই আহ্বানটা, আমরা 8টি দলও আহ্বান জানিয়েছিলাম, বিএনপি যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে যদি অন্তর্বর্তী সরকার আয়োজন করে তাহলে আমরা বসতে রাজি, জামাত দাওয়াত দিলে আমরা বসতে রাজি না। এমন কি হলো যে আমরা এই এতদিন একসাথে জোটে থাকা ভাইয়েরা একসাথে বসতে পারবো না? এটা আমার দুঃখের জায়গা। একই সাথে সাথে আবারও খুব ভালো লাগছে, আজকে আমরা 8 দল লিয়াজো কমিটির বৈঠকে বসেছিলাম। আমরা বৈঠক থেকে আহ্বান জানিয়েছি, ঠিক আছে, বিএনপি যদি জামাত সহ আমাদের আহ্বানে বসতে রাজি না হয় তাহলে বিএনপি এবার দায়িত্ব নিয়ে আমাদেরকে দাওয়াত দিক, আমরা বসতে রাজি আছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইগো ফাইট করার টাইম নেই। এখন জনগণ ফার্স্ট, দেশ ফার্স্ট, স্বাধীনতা সার্বভৌমত্ব ফার্স্ট। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সঠিক সময় জাতীয় নির্বাচন করতে হবে। বিএনপি যেহেতু আমাদের দাওয়াতে বসতে রাজি হচ্ছে না, তাহলে বিএনপি দাওয়াত দেখ, আমরা বসার জন্য প্রস্তুত, কিন্তু সমাধান হতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি গণভোটের কথা বলছিলেন। আমরা যেই দাবিটা করেছি গণভোটটা জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত যাতে করা হয়। দেখুন, অনেকেই বলে যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট করতে হবে। এখানে আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে আমার দল জাকপা ওই দিন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় আমার নেতাকর্মীরা জাতীয় নির্বাচনে আমার যে প্রতীক সেটার পক্ষে কাজ করবে, গণভোটের পক্ষে কাজ করবে না। বিএনপি ধানের শীষের পক্ষে কাজ করবে, বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবে। অর্থাৎ যে যার প্রতীককে গুরুত্ব দিবে। অর্থাৎ একই দিনে আপনি প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিবেন আর প্রশ্ন নির্ভর গণভোটকে মুখ্য না করে গৌণ করে ফেলবেন। এই কারণে হাজারো শহীদ রক্ত দেয় নাই। আমরা স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আইনগত ভিত্তি লাগবে, অতএব আদেশ জারি করতে এবং গণভোট আয়োজন করতে হবে। সেই গণভোট জাতীয় নির্বাচনের দিন করে আপনি এটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারবেন না। একই সাথে সাথে একই সময়ে 2টা ভোট আপনি নির্দিষ্ট সময় শেষ নাও করতে পারেন, রিস্ক থেকে যায়। থার্ড পয়েন্ট আমি যেটা বলতে চাই, ধরেন আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে 2টা ভোট কেন্দ্রে গোলমাল হয়েছে, কথার কথা, আমার পঞ্চগড়ের ওই আসনটার নির্বাচনকে স্থগিত রাখা হলো, ফলাফল ঘোষণা। জাতীয় সনদের আইনগত ভিত্তির জন্য যে গণভোট, সেটাকে আপনি কিভাবে স্থগিত রাখবেন? একটি আসন 2টি আসনের ভোট যদি বন্ধ রাখা হয় আপনি ফলাফল কিভাবে ঘোষণা করবেন? যেই জুলাই সনদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে নাকি হবে না, সেটা আপনি ওই জাতীয় নির্বাচনের আগে করবেন নাকি ভোটের দিন করবেন? আগে তো সিদ্ধান্তগুলো নিয়ে তারপর ভোট। তো এই জাতীয় অযৌক্তিক কথা যারা বলছে যে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে হবে, এটার সাথে আমি কোনোভাবেই একমত না। তারা আরও একটা যুক্তি দেয় প্রচুর অর্থের নাকি প্রয়োজন হবে। তো
তো তাহলে তো তাদের দাবি জানানো উচিত ছিল জাতীয় নির্বাচন গণভোটের সাথে একই টাকায় আমরা স্থানীয় নির্বাচনটাও করে ফেলি, সেটা তো তারা বলে না। তারা এখন অর্থের দোহাই দেয়, অথচ আমরা চারপাশে দুঃখের সাথে বলতে বাধ্য হই যেই পরিমাণ চাঁদাবাজি দেখতে পাচ্ছি, সেই চাঁদাবাজির 1% দিলে আমার ধারণা গণভোটের যে খরচ সেটা উঠে যাবে। তো অতএব এই জাতীয় যুক্তি না দিয়ে একটু লজিকে আসার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য
আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।